হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক ইউবিটি টেস্ট পেপার 2026 এর অঙ্কের সেট নাম্বার 8 পেজ নাম্বার 238 এর 1 থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে একের একে আছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পরে জনসংখ্যা হবে। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, কোনটা সঠিক সেটা বলতে হবে। তো আমরা জানি যে এ সমান পি ইন্টু 1+r/100, এটা হলো সূত্র, হোল টু দি পাওয়ার n। তো এখানে r এর জায়গাতে 2r আছে, আর সব কিছু একই রকম আছে, বাট r এর জায়গাতে 2r আছে। তো কাটাকুটি করবো আমরা, এটা 50 হবে, সমান পি ইন্টু 1+r/50 হোল টু দি পাওয়ার n হবে, অর্থাৎ এটা অপশন, এই যে বি অপশন। পরবর্তী অঙ্কে আছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 এই সমানুপাতি 3/4 হলে a এর মান কত হবে? তাহলে এখানে আছে 27, আমরা একটু ভেঙে লিখলে পাই 27কে 3 নং 27 3, বা আমরা গুণ করে দিতে পারি ভাবে 3 7 নং 63 3, 7 নং 63 3 হাতে 6, 9 2 18, 19 20 21 22 23 24, আর নিচে হবে 4 4 16 6 হাতে 1, 4 4 24 আর 25। তো আচ্ছা, এখানে 243 আছে, এখানে 256 আছে, তাহলে এটা 16 স্কোয়ার। আর এখানে দেখো 27 3 নং 27, 3 ইন্টু 9, ও আচ্ছা, এটা 3 ছিল সেই জন্য মিলছে না। 3 7 3 7 21 1, 3 7 21 1 হাতে 2, 3 2 6 রাখে 7, 3 2 6 আর 2 8 81 9, এটা 9/16 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাই a সমান 9/16। এখানে আমরা a সমান লিখি +-9/16, কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে a একটি ধনাত্মক সংখ্যা, অর্থাৎ মাইনাসটা হবে না, তাহলে a সমান কেবল 9/16 হবে। এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এডিও বিসি বাহুর উপর পিও কিউ এমন দুটি বিন্দু এমনভাবে অবস্থিত যে পিকিউ সমান্তরাল সিডি। যদি পিডি সমান 18 সেন্টিমিটার, বিকিউ সমান 35 সেন্টিমিটার, কিউসি সমান 15 সেন্টিমিটার হয়, তাহলে এডি এর দৈর্ঘ্য কত হবে? তো এখানে ট্রাপিজিয়াম এবিসিডি, এ বি সিডি, তাহলে এবিসিডি ট্রাপিজিয়াম আঁকলাম প্রথমে একটা। এবার এবি সমান্তরাল ডিসি, ঠিক আছে, এর এবি বাহু এবং এই যে ডিসি বাহু পরস্পর সমান্তরাল। এডি ও বিসি এর মধ্যে কিন্তু বিসি এর উপর পিও কিউ এমনভাবে অবস্থিত যে পিকিউ সমান্তরাল সিডি হয়। এটা পি আর এটা কিউ, এটা যোগ করলে যেন সিডি এর সমান্তরাল হয়। পিডি সমান 18, বিকিউ 35 আর কিউসি 15। ঠিক আছে, তাহলে অবস্থান মোটামুটি ঠিক আছে।
পি কিউ। এবার মাপগুলো বলা আছে পিডি সমান 18, এটা 18 সেন্টিমিটার। তারপরে বিকিউ সমান 35 সেন্টিমিটার। তারপরে কিউসি সমান 15 সেন্টিমিটার। এডি এর দৈর্ঘ্য বের করতে হবে এ থেকে ডি পর্যন্ত। তো আমরা যদি এখানে এই এপি বের করে নিই তখন কিন্তু আমরা এডি পাবো। তাহলে এপি বের করতে গেলে আমরা যে এখান থেকে একটা সম্পর্ক পাবো যে কি ট্র্যাপিজিয়ামের যে কোনো বাহু সমান্তরাল করে যদি একটা সরলরেখা আঁকা যায়, সেই সরলরেখা অপর তির্যক বাহু দুটোকে সমানুপাতে সমদ্বিখণ্ডিত করে, না সমানুপাতে বিভক্ত করে। সমানুপাতে বিভক্ত করে অর্থাৎ এই বাহু আর এই বাহুর অনুপাত, এই বাহু ও এই বাহুর অনুপাত সমান হবে। তাহলে এখানে হবে পিডি বাই এপি সমান সিকিউ বাই বিকিউ। এখান থেকে পাই পিডি ফর 18, এপির মান বের করতে হবে। সিকিউ আছে 15 আর বিকিউ আছে 35। তাহলে বজ্রগুণ করলে পাই 15 এপি সমান 18 ইন্টু 35, বা এপি সমান 18 ইন্টু 35 বাই 15, 5 দিয়ে কাটাকুটি করলে 5 7 35, 3 5 15, 3 6 18, 6 7 42। তাহলে বা এপি সমান 42। এপি সমান যখন 42 বেরোলো আমরা এডি পেয়ে যাব। এডি সমান এদিককার 18 আর এদিককার 42। আঠেরো আর 42, তাহলে 42 এবং 8 হয়ে গেল 50, 60। তাহলে এটা হলো 60 সেন্টিমিটার। যদি 2x sec a ও 2/x সমান 2x সমান sec a 2/x সমান tan a হয়, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান কত হবে? তো এখানে আছে 1/4, 2x সমান sec a। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার বের করার চেষ্টা করব, বা উভয় দিকে বর্গ করলে পাই 4x স্কোয়ার সমান sec স্কোয়ার a, এটা পেলাম। বা sec স্কোয়ার a আগে লিখে নিই, sec স্কোয়ার a সমান 4x স্কোয়ার। এরপরে আরও বলা আছে 2/x সমান tan a, উভয় দিকে বর্গ করলে পাই 2 2 4, x স্কোয়ার সমান tan স্কোয়ার a, এটা পেলাম উভয় দিকে বর্গ করে। বা tan স্কোয়ার a প্রথমে লিখলে পাই tan স্কোয়ার a সমান 4/x স্কোয়ার। এখন আমরা জানি sec আর tan এর মধ্যে সম্পর্ক আছে। আমরা জানি যে sec স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার a। বা দেখো sec স্কোয়ার a এটা 4x স্কোয়ার আছে সমান 1 প্লাস tan স্কোয়ার a, এটা আছে 4/x স্কোয়ার। বা 4/x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার সমান 1। তাহলে এখান থেকে 4 কমন নিলে পাই x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটা সমান 1। এবার আমাকে এখানে 2 রাখতে হবে, 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান বের করতে হবে। তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে পাই 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার বাই 2 সমান 1/2। তাহলে এখানে কাটাকুটি করলে 2 থাকছে, 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটা সমান 1/2। তাহলে এটা 1/2 হয়েছে।
5 দাগে আছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s ও d এর মধ্যে সম্পর্ক কি হবে? তাহলে s একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s ও d এর মধ্যে সম্পর্ক কি হবে? তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিই। মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। অতএব তাহলে এখানে s আছে সমগ্র তলের ক্ষেত্রফল, s ইজ ইকুয়াল টু 6a স্কোয়ার ও d ইজ ইকুয়াল টু, d হচ্ছে কর্ণের দৈর্ঘ্য a√3। তাহলে s ও d এর মধ্যে যদি সম্পর্ক আনতে হয়, এখান থেকে a বের করব, এখান থেকে a বের করব। তাহলে এখান থেকে দেখো a স্কোয়ার সমান s/6, আর এখান থেকে পাই a সমান d, আর এই √3 নিচে আসবে। তাহলে বা a স্কোয়ার সমান d স্কোয়ার, আর √3 স্কোয়ার করলে এটা 3 হয়ে গেল, এটাও a স্কোয়ারের সাথে সমান, এটাও a স্কোয়ারের সাথে সমান। তাহলে আমরা বলতে পারি অতএব s/6 ইজ ইকুয়াল টু d স্কোয়ার/3। তাহলে বা এখান থেকে d বজ্রগুণ করে দিলে 6d স্কোয়ার সমান 3s, বা d স্কোয়ার সমান 3s/6 সমান s/2। অতএব d স্কোয়ার সমান s/2। তাহলে এটা হলো s এবং d এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, তারপরে আছে 1 2 3 8 10 8 3 2 8 3 2 8 8 রাশিতত্ত্বের সংখ্যা গুণমান কত হবে? তাহলে কোন সংখ্যা কতবার আছে সেটা আগে দেখে নিতে হবে। অর্থাৎ সংখ্যা যেটা তাকে আমরা শ্রেণী ধরবো, আর যতবার আছে সেই যতবার ততকে আমরা ধরবো পরিসংখ্যা। এই সংখ্যা প্রথমে এক সংখ্যাটা দেখছি কতবার আছে, এটা শ্রেণী, এক এখানে শ্রেণী, আর ডান দিকে লিখবো পরিসংখ্যা। শ্রেণী পরিসংখ্যা, প্রথমে শ্রেণী আছে এক সংখ্যাটা একবারই আছে, তাহলে এক সংখ্যাটা আছে একবারই। তারপরে 2 আছে, তাহলে এক সংখ্যাটা একবারই আছে, 2 এখানে একবার, 2 বার, 3 বার, 2 আছে 3 বার, অর্থাৎ 2 এর পরিসংখ্যা 3। এরপরে 3 1 2 3 3 বার আছে, 1 2 3। তারপরে 8 1 2 3 4 5, 8 আছে 5 বার। এরপরে 10 আছে একবার। তাহলে দেখো এখানে সর্বোচ্চ পরিসংখ্যা এই 5, এর শ্রেণী হলো 8, সুতরাং সংখ্যা গুণমান হবে 8। তাহলে সবচেয়ে বেশি পরিসংখ্যা 5, তাহলে লিখবো এখানে সর্বোচ্চ পরিসংখ্যা সর্বোচ্চ পরিসংখ্যা 8 না 5, এর শ্রেণী 8, সুতরাং সংখ্যা গুণমান এটা হলো 8, সংখ্যা গুণমান এখানে 8 হয়েছে। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি এক বছরে আসল ও সুদাসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত?
তাহলে এটা আসল আর এটা সুদাসলের অনুপাত। তাহলে আসল 8x ধরলে সুদাসল হবে 9x। তাহলে সেটাই ধরবো, মনে করি আসল সমান 8x টাকা ও সুদাসল সমান 9x টাকা। আসল সমান 8x টাকা ও সুদাসল সমান 9x টাকা এবং সুদ সমান 9x থেকে 8x বিয়োগ করতে হবে সমান x টাকা। তাহলে সরল সুদ নির্ণয় যে সূত্র I সমান PRT/100, এই সূত্র প্রয়োগ করে এখন সহজেই এটা করা যাবে। এখানে IPRT, I সমান PRT/100, IPRT এর মান কিসের মান কত দেওয়া আছে প্রথমে দেখে নিই। এখানে I ফর x, সুদের পরিমাণ x টাকা, P ফর আসল, এটা 8x টাকা ছিল, সুদের হার বের করতে হবে আর 1 বছরে। তাহলে লিখব যে আমরা জানি যে I সমান PRT/100, বা যেহেতু আর বের করতে হবে বজ্রগুণ করে নেব, PRT সমান 100I, এখান থেকে লিখতে পারবো আর সমান 100I, আর এর সাথে পি আছে টি আছে, তাহলে পিটিকে নিচে লিখব। তাহলে 100 দিলাম, I ফর x টাকা, P ফর 8x টাকা অ্যান্ড T ফর 1। x কেটে দিলাম, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 4 25 100, তাহলে এটা 25-এর 2 অর্থাৎ 12.5। 12.5কে আমরা এভাবে লিখতে পারি, আবার 12.5ও লিখতে পারি। তাহলে অতএব সুদের হার, বার্ষিক সুদের হার বার্ষিক সুদের হার 12.12% বা 12.5%। দুই দেখা আছে 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64 এবং তাদের গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি কত হবে। গুণফল আছে 64, 3টি ধনাত্মক ক্রমিক সমানুপাতিক সংখ্যা। তাহলে ক্রমিক সমানুপাতিক সংখ্যা তখনই হয় যখন কোনো সংখ্যার সাথে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ হয়ে পরপর সংখ্যাগুলো তৈরি হয়। তাহলে এই সংখ্যাগুলো আমি ধরে নেব, মনে করি ক্রমিক সমানুপাতিক সংখ্যা 3টি। ক্রমিক সমানুপাতি সংখ্যা 3টি, x a গুণ করে ax ও a স্কোয়ার x, এদের গুণফল সমান x ইন্টু ax ইন্টু a স্কোয়ার x, আর এটার সমান দেওয়া আছে 64, বা a কিউব x কিউব সমান 64 আমরা লিখতে পারি যে 4-এর কিউব। তাহলে এখান থেকে পাচ্ছি, আচ্ছা এটা উভয় পক্ষকে যদি ঘনমূল করি x সমান 4 পাচ্ছি, তো মধ্য সমানুপাতি এটা ax, মাঝখানের সংখ্যাটা ax ছিল, তাহলে অতএব মধ্য সমানুপাতি সমান 4। ত্রিভুজ এবিসি ও ডিইএফ এর পরিসীমা যথাক্রমে 30 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ ডিইএফ, আচ্ছা এরা সদৃশকোণী, তাহলে বিসি ও ইএফ অনুরূপ বাহু। যদি বিসি সমান 9 সেন্টিমিটার হয় তবে ইএফ সমান কত? তো দুখানা ত্রিভুজ আছে, একটা আছে এবিসি আর একটা আছে এটা এ বি সি, আর এটা ডিইএফ। নামটা এখন দেব না, কারণ পরবর্তী কী ইনফরমেশন দেওয়া আছে তার উপর ভিত্তি করে নাম দিতে হবে।
তো ত্রিভুজ এখানে বলা আছে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ, এটা সমান 30 সেন্টিমিটার উপরেরটা আর নিচেটা 18 সেন্টিমিটার পরিসীমা। তাহলে 6 দিয়ে 5 ছক 30, 6 দিয়ে কাটলে 3×6 অর্থাৎ 5/3, এই দুইয়ের পরিসীমার অনুপাত 5:3। আবার ত্রিভুজ দুটি সদৃশকোণী বলা আছে, ত্রিভুজ দুটি সদৃশকোণী। তাহলে বিসি এবং ইএফ অনুরূপ বাহু, তাহলে এখানে ই, এখানে এফ, ই, তাহলে ডিইএফ, এখানে ডি। নামটা এখন দেওয়া গেল কারণ বিসি এবং ইএফ অনুরূপ বাহু বলা আছে, সেটার উপর ভিত্তি করে নামটা দিলাম। বিসি সমান 9 সেন্টিমিটার, আর ইএফ এর মান কত হবে, এই মানটা ইএফটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে যেহেতু সদৃশ কোণী তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে, অর্থাৎ বিসি বাই ইএফ, বিসি বাই ইএফ এই ত্রিভুজের একটা বাহু, এই ত্রিভুজের একটা বাহু, এটা এই পরিসীমার অনুপাতে সমান হবে, অর্থাৎ 5/3। বা এখানে বিসি এর মান 9 সেন্টিমিটার দেওয়া আছে আর ইএফ সমান 5/3, বা 5 ইএফ 3 নং 27 সেমি, বা ইএফ সমান 27 সেমি বাই 5, তাহলে এটা 5.4 সেমি। আচ্ছা, পরবর্তী অঙ্ক এটা আছে, এর মান বের করতে হবে। ফোর বাই 6 স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা সমান, নিচে সেক থাকলে আমরা কস লিখতে পারি, অর্থাৎ 4 cos স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা অ্যাকচুয়ালি কোসেক স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা সমান, এটা 4 cos স্কোয়ার থিটা প্লাস 1/কোসেক অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তো 3 এবং 1 4, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা, 4 কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 4 × 1, আর এটা ইজ ইকুয়াল টু 4। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে। তাহলে ব্যাস বলা আছে 3 সেন্টিমিটার আর উচ্চতা বলা আছে 4 সেন্টিমিটার। তাহলে চোঙটা যদি ছবি আঁকি তাহলে সেই দণ্ডের দৈর্ঘ্য খুব সহজে পাওয়া যাবে। তো মনে করো এটা একটা চোঙ আঁকলাম, একটা চোঙ এঁকেছি। তো যে দণ্ড রাখা যাবে, আমরা যদি কোনাকুনি রাখি দণ্ডটা, এই কোনাকুনি রাখলাম, তাহলে সেটা সবচেয়ে সর্বাপেক্ষা লম্বা হবে। তো উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর এখান থেকে এই ব্যাস দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে আমাকে এখন এই দণ্ডের দৈর্ঘ্য বের করতে হবে। যদি ABC নাম দিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি এসি বের করতে হবে। এটা এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই এসি হলো অ্যাকচুয়ালি অতিভুজ। তাহলে এসি সমান আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে যদি অতিভুজ সমান লিখি তাহলে অতিভুজ সমান রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান 4 × 16, 3 × 9 সেন্টিমিটার সমান রুট 25 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। এরপরে আছে 3/6। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য
এখানে শ্রেণীর দৈর্ঘ্য সমান হতে হবে, সমান। সত্য বা মিথ্যা রেখে যে কোনো 5টি। বার্ষিক R% হার চক্রবৃদ্ধি সুদে x টাকার n বছরের সুদ x বাই 100 ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n টাকা। এটা সত্য নাকি মিথ্যা সেটা বলতে হবে। তাহলে এখানে যে তথ্য দেওয়া আছে, যে তথ্য দেওয়া আছে আমরা জানি a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে a সমান কি দেওয়া আছে লিখে নেব, এখানে দেখছি a p তারপরে r n এর মানগুলো কি কি দেওয়া আছে সেটা অঙ্ক পড়ে প্রশ্নটা পড়ে বুঝতে হবে। তাহলে বার্ষিক R% হার চক্রবৃদ্ধি সুদে, তাহলে r সমান rই দেওয়া আছে R%। x টাকার p ইজ x, p সমান x টাকা, n বছরের সুদ n সমান n দেওয়া আছে, তারপর a বের করতে হবে। n সমান সুদ, n বছরের সুদ। তো আমি আগে সময় চক্রবৃদ্ধি বের করে নিই। p ইন্টু এখানে x ইন্টু হবে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে। তাহলে সুদ, আমরা সুদ আসল থেকে আসল বিয়োগ করব। তাহলে x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, তার থেকে বিয়োগ করছি x মানে p। x কমন নিলে আমরা পাই 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এটা ছিল 3-এর 1, এটা মিলল না, সুতরাং এটা মিথ্যা দেওয়া আছে, এটা নেই বইতে, প্রশ্নে এটা নেই। আচ্ছা, এই দাগ নাম্বারগুলো মোটামুটি ভুল হয়েছে। এটা 2-এর 5, এটা 2-এর 1, এই 2-এর 3, এটা 2-এর 1, ঠিক আছে। এটা ছিল 2-এর 2। 3-এর 2তে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং ত্রিজ্য পর্যন্ত সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। হ্যাঁ, এটা সত্য। তিনে আছে x সমানুপাতিক z এবং y সমানুপাতিক z হলে x y সমানুপাতিক z, এটা সত্য না মিথ্যা সেটা হিসাব করে দেখতে হবে, মুখে মুখে বলা যাবে না। x সমানুপাতিক z, বা আমরা বলতে পারি x সমান k1z ও y সমানুপাতিক z, এখান থেকে বলতে পারি y সমান k2z। তো যেখানে k1 ও k2 ভেদ ধ্রুবক, আচ্ছা এখান থেকে লিখতে পারি আমরা, এখান থেকে আচ্ছা এক্স ওয়াই যদি গুণ করে দিই কি আসে, এক্স ওয়াই সমান এক্স ফর কে ওয়ান জেড ওয়াই ফর কে টু জেড সমান কে ওয়ান কে টু জেড স্কোয়ার সমান ধ্রুবক কে ওয়ান কে টু ধ্রুবক তার সাথে ইন্টু জেড স্কোয়ার। তাহলে এক্স ওয়াই সমান যদি ধ্রুবক ইন্টু জেড স্কোয়ার হয়, আমরা লিখতে পারি এক্স ওয়াই সমানুপাতিক জেড স্কোয়ার। কিন্তু প্রশ্নে দেওয়া আছে এক্স ওয়াই সমানুপাতিক জেড, ওটা মিথ্যা দেওয়া আছে। চারে আছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন, বৃত্তে কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে, যেটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। 10 সেন্টিমিটার 10 সেমি ব্যাসার্ধের 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। তাহলে একটা বৃত্ত আঁকছি প্রথমে, এটা বৃত্তের কেন্দ্র। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। তাহলে এটা হলো সেই জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করেছে।
তো এই কোণটা 90 ডিগ্রি কেন্দ্রের সমকোণ উৎপন্ন করেছে, ও কেন্দ্র এবি মনে করলাম সেই জ্যা কেন্দ্রের সমকোণ উৎপন্ন করেছে। তো জ্যাটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এটা এবি 5 সেন্টিমিটার বলা আছে। এখন এটা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করতে হবে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এটা 10 সেমি, এটাও 10 সেন্টিমিটার। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, ও এবি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এবি। তাহলে এই অতিভুজটা এই দুটো বাহুর প্রত্যেকটার চেয়ে বড় হবে, তাহলে অতিভুজ ইজ গ্রেটার দেন ওএ। আবার অতিভুজ ইজ গ্রেটার দেন ওবি। তাহলে কি, তাহলে 10 সেন্টিমিটার, তাহলে এবিটা অ্যাকচুয়ালি 10 সেন্টিমিটার অপেক্ষা বড়, 10 সেন্টিমিটার অপেক্ষা বড়, কিন্তু প্রশ্ন দেওয়া আছে 5 সেন্টিমিটার, সুতরাং ওখানে মিথ্যা দেওয়া আছে। এরপর 5-এর দাগ, যদি 0 ডিগ্রি ইজ লেস দ্যান ইকুয়াল টু আলফা ইজ লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2 হবে। তো এখানে আছে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে আমরা বলতে পারি যে সেক স্কোয়ার আলফা এটা 1/cos, তাহলে আমি এটাকে সেক স্কোয়ার আলফা হিসেবে রাখি, সেক আলফা তার হোল স্কোয়ার প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা দুখানা সূত্র হয় জানি, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এখানে আমাকে সর্বনিম্ন মান বের করতে হবে, তো এই সূত্রটা ব্যবহার করব। তাহলে সমান সেক আলফা প্লাস না মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 সেক আলফা কস আলফা সমান সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস 2 সেক এর জায়গাতে আমরা 1/cos লিখতে পারি ইন্টু কস আলফা। কস আলফা কেটে দিলাম, তো সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 তাহলে কি হলো, তাহলে এই যে হোল স্কোয়ার আছে এর মানটা কি হতে পারে, এর মানটা হতে পারে 0, এর মান কিন্তু কখনো মাইনাস হবে না, 0 হবে, 0 হতে পারে বা 0-এর চেয়ে বড় হতে পারে, কিন্তু মাইনাস হবে না। তাহলে তাই যদি হয় তাহলে 2 প্লাস 0 সেটা 0ই হলো, আর এতে যেহেতু মাইনাস হবে না সেহেতু এই পুরো মানটা 2-এর চেয়ে কিন্তু ছোট হতে পারবে না, 2-এর চেয়ে বড় হবে বাট ছোট হবে না। সেই জন্য কি, সেই জন্য এর সবচেয়ে কম মান 2 হতে পারে আর সবচেয়ে বড় মান 2-এর চেয়ে বেশি হতে পারে। তো যাই হোক, সবচেয়ে ছোট মান 2 হতে পারে বা সর্বনিম্ন মান 2, এর সর্বনিম্ন মান 2, তাহলে এটা সত্য। তারপরে স্কোর দেওয়া আছে, শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, বিভাজনটির সংখ্যাগুরু মান হলো 3। এখন এখানে সর্বোচ্চ পরিসংখ্যা দেখতে হবে, 3, 6, এটা শিক্ষার্থীর সংখ্যা পরিসংখ্যা 3, 6, 4, 7, 5, এই সর্বোচ্চ পরিসংখ্যা 7, তাহলে সংখ্যাগুরু মান 4। এখানে সর্বোচ্চ পরিসংখ্যা সমান 7, এর শ্রেণী এর শ্রেণী আছে 4, অতএব সংখ্যাগুরু মান সমান 4। এখানে 4-এর আগে আছে কোনো এক ব্যবসায়ী
এ বি সি এর মূলধনের অনুপাত 1/x:1/y:1/z। বছরের শেষে ব্যবসাতে জেড টাকা ক্ষতি হয়েছে, সি এর ক্ষতির পরিমাণ কত? ক্ষতি হয়েছে জেড টাকা, জেড টাকাকে এই অনুপাতে ভাগ করতে হবে। এখন এই অনুপাতটা জটিল অনুপাত আছে, একে সরল অনুপাতে পরিণত করতে হবে। প্রথমে এ, বি ও সি এর মূলধনের অনুপাত সমান 1/x:1/y:1/z সমান এক্স ওয়াই আর জেড এর লসাগু এক্স ওয়াই জেড। তাহলে আমরা 1/x যেটা আছে একে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করব, 1/y যেটা আছে তাকে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করব, আর 1/z যেটা আছে তাকে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করব। তাহলে জেড জেড কেটে যাচ্ছে, ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, আর এক্স এক্স কেটে যাচ্ছে। তাহলে হলো ওয়াই জেড ইজ টু জেড এক্স ইজ টু এক্স ওয়াই। এই হলো অনুপাত। এবার মোট ক্ষতি হয়েছে জেড টাকা, তাহলে ক্ষতির পরিমাণ, মোট ক্ষতির পরিমাণ সমান জেড টাকা, অতএব সি এর ক্ষতির পরিমাণ, সি এর ক্ষতির পরিমাণ এটা এর, এটা বি এর, এটা সি এর। সি এর ক্ষেত্রে তাহলে এক্স ওয়াই লিখবো বাই এই তিনের যোগফল, অর্থাৎ এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, আর তার সাথে মোট যে ক্ষতি জেড সেটা গুণ করতে হবে। তাহলে এক্স ওয়াই তার সাথে জেড গুণ করলে হলো এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স টাকা। তাহলে অতএব সি এর ক্ষতির পরিমাণ এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স টাকা। দুই দিকে আছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হলে অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন কত? তাহলে এই অঙ্কটাকে আই সমান পি আর টি বাই 100 এই সূত্র দিয়ে আমরা সহজে করতে পারি। এখানে যে আর এর মান দেখো, আর এর মান পরিবর্তন হয়েছে, 4% থেকে 3.34% হয়েছে। তো আর এর জায়গাতে আমরা ওই পার্সেন্টেজ ওই 4 মাইনাস 3.34, অর্থাৎ যত পরিবর্তন হলো সেই পরিবর্তনটা বসাবো। তাহলে সেখান থেকে মোট বার্ষিক আয় অর্থাৎ সুদের পরিমাণ কত হচ্ছে সেটা 60 টাকা দেওয়া আছে, সেই হিসাবে আমরা আসল বের করতে পারবো। তাহলে লিখবো এখানে, এখানে বার্ষিক আয় 60 টাকা কম হয়। তাহলে এখানে সুদ কম হয়, সুদ মানে বার্ষিক আয় আর কি, সুদ বা বার্ষিক আয় কম হয়, এটা সুদের পরিমাণ লিখতে পারি আমরা। এটা আছে 60 টাকা, তাহলে এবার পি অর্থাৎ আসল, ব্র্যাকেটে পি এর মান বের করতে হবে।
IPR, এরপরে আর সুদের হারের পরিবর্তন, সুদের হারের আমরা পরিবর্তন না লিখে হ্রাস লিখতে পারি। সুদের হারের হ্রাস, এটাকে আর দিয়ে লিখছি। এটা সমান 4 মাইনাস 3 পূর্ণ 3/4%। তো এটা হলো 4 মাইনাস 3 × 12, আর এখানে 3 আছে, তাহলে 12 আর 3 15, 15/4% সমান 4 × 16, 16 থেকে 15 বাদ, তাহলে 16 থেকে 15 বিয়োগ করলে 1/4, 1/4% কমে গেছে সুদের হার। এরপরে সময়, সময় ব্র্যাকেটের টি, এটা 1 বছর, কারণ বার্ষিক আয়ের কথা বলা আছে, তাহলে 1 বছর। তো এবার লিখতে হবে, আমরা জানি যে আয় সমান PR/T/100। এখান থেকে যেহেতু পি এর মান বের করতে হবে, তাই বজ্রগুণ করব। PR/T সমান 100I বা পি সমান 100I, এবং RT এর নিচে হবে RT সমান 100 × I। এখানে I এর মান 60 আছে, বাই আর, আর এর মান 1/4 ইন্টু টি, টি এর মান আছে এখানে 1 বছর। তো এখানে সমান 100 × 60 × 4, আর নিচে আছে কেবল 1 × 1, অর্থাৎ একই হবে নিচে। তাহলে 4 × 24, 0, 240, 240-এর সাথে 100 গুণ করলে এই যে 240 হলো, তার সাথে 100 গুণ করলে জাস্ট দুটো শূন্য বেড়ে যাবে ডান দিকে, তাহলে পি সমান 24,000 টাকা, তাহলে আসল সমান 24,000 টাকা। অতএব আসল সমান 24,000 টাকা। তাহলে এই যে অঙ্কটা করলাম, এটা অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা। আমি তবু একটু বুঝিয়ে দিই। মনে করো প্রথম যখন সুদের হার 4% ছিল, তাহলে সুদের পরিমাণ I1 দিলাম সমান PR/T/100। এখানে আসলে পরিমাণটা পাল্টায়নি, সময়ও পাল্টিয়েছে এই সুদের পরিমাণ, সেই জন্য এখানে আর না দিয়ে R1 দিলাম। এবং পরবর্তী যখন সুদের হার পাল্টে গেল, কমে গেল, তখন I2 এটা সমান PR/T/100। পি পাল্টায়নি, টি পাল্টায়নি, পাল্টিয়েছে আর, সেই জন্য এখানে R2 দিলাম। প্রথমটা R1, এটা R2। এখন যদি এর থেকে এটা বিয়োগ করি, যে I1 মাইনাস I2, এটা সমান PR/1T/100 মাইনাস PR/2T/100। অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা, তাহলে এটা সমান PT/100 কমন নিলাম, তাহলে হবে R1 মাইনাস R2। তো আমরা যদি এই যে I1 মাইনাস I2 এটাকে I ভাবি, আর P দিলাম, T দিলাম, R1 মাইনাস R2 এটাকে R ভাবি বাই 100, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, তাই দাঁড়াচ্ছে I সমান PR/T/100, যেখানে এইখানে যে আইটা, এটা হলো কত পরিমাণ সুদ কমলো বা কম পেলাম তার মান। তারপরে পি হলো আসল, আর মানে সুদের হারের কি পরিবর্তন হলো, সে হলো সেই পরিবর্তনটা, এবং টি হলো সময়। তাহলে সেই জন্য আমরা কি করলাম, এই জটিলতার মধ্যে না গিয়ে ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করেছি, যেখানে আই সুদের পরিমাণ কত কমলো সেটা, পি হলো আসল, আর মানে সুদের হার কত কমলো সেটা, এবং টি মানে সময়। তো তোমরা যদি এরকম আলাদা করে I1 I2 ধরে করো, এবং সেক্ষেত্রে কিন্তু উত্তর একই আসবে। 3 দাগে আছে x² মাইনাস 2 প্লাস bx প্লাস 6 সমান 0। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত? একটি বীজ 2 আছে, তো প্রথমে সমীকরণটা লিখে নেব। তাহলে লিখব, প্রদত্ত সমীকরণটি হলো
প্রদত্ত সমীকরণটি হলো, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6, এটা সমান 0, এটা হলো সেই সমীকরণ। তাহলে এই সমীকরণের একটা বীজ 2। তো আমরা অঙ্কটা দুই রকমভাবে করতে পারি। বি এর মান বের করে, তো সেটা অপ্রয়োজনীয়, অর্থাৎ প্রয়োজন নেই। আমরা সেভাবে না করলেও আমরা যেটা করতে পারি, আর একটা বীজ ধরে নেবো আলফা, আর একটা বীজ আছে 2। তাহলে এখানে লিখবো কি, মনে করি 1 নম্বর সমীকরণের অপর বীজটি আলফা। মনে করি 1 নম্বর সমীকরণের অপর বীজটি আলফা। অতএব বীজদ্বয়ের গুণফল, যে আলফা ইন্টু 2, বীজদ্বয়ের গুণফল সি বাই এ সমান 6/a ফর এখানে 1। তাহলে এখান থেকে পাই আলফা সমান 6/1, আর এই দুইটা নিচে আসবে 2, তাহলে সমান 3। তাহলে অপর বীজটি হলো 3। অতএব অপর বীজটি 3। 4 এর 4 দাগে আছে 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান 1 এর 2 হলে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার এর মান কত? তো এখানে আছে 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y, এটা সমান আছে 1 এর 2। এখন এর মান বের করতে গেলে, অর্থাৎ এই পার্টটার মান বের করতে গেলে আমাকে x আর y এর মান আলাদা করে বের করতে হবে। তো এখানে যদি আমরা যোগভাগ প্রক্রিয়া করি, তাহলে কি হবে? আপার পার্ট প্লাস লোয়ার পার্ট বাই আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে এটা প্লাস 3x প্লাস 5y, অর্থাৎ ওপরের পার্ট প্লাস নিচের পার্ট হলো। এবার লিখব উপরের পার্ট মাইনাস নিচের পার্ট। উপরের পার্টে আছে 3x মাইনাস 5y মাইনাস এটা, অর্থাৎ 3x মাইনাস এ প্লাস এ মাইনাস 5y, আর ডান দিকে হচ্ছে 1 প্লাস 2 বাই 1 মাইনাস 2। এটা করলাম কি, যোগভাগ প্রক্রিয়া। এখন 5y কেটে দিলাম, 3x কেটে দিলাম, তাহলে উপরে থাকছে 3 3 6x, আর নিচে হচ্ছে মাইনাস 5y, তাহলে মাইনাস 10y ইজ ইকুয়াল টু 1 প্লাস 2, এটা ইজ 3, অ্যান্ড 1 মাইনাস 2, এটা ইজ মাইনাস 1। কেটে দিলাম, তাহলে পাচ্ছি বা 6x সমান 3 10 30, 30y, 6x সমান 30y পাচ্ছি। আমি এখান থেকে x বাই y বের করব। তাহলে 6x আছে, এখান থেকে যদি x বাই y আনতে হয় আমাকে 6y দিয়ে ভাগ করতে হবে, তাহলে x বাই y পাবো। তাহলে এখানে যদি 6y দিয়ে ভাগ করি, এখানেও তাই 30y আছে, এখানেও 6y দিয়ে ভাগ করব। ভাগ করলে 6 6 কেটে যাচ্ছে, আর এখানে y কেটে যাচ্ছে, 5 6 30, 5। তাহলে কি পেলাম? তাহলে পেলাম x বাই y সমান 5/1। অতএব x সমান 5x, এই x সমান 5কে ও y সমান 1কে ধরতে পারি। তাহলে এখানে কি পেলাম? এখানে পেলাম x প্লাস x ইজ টু y সমান 5:1, এটা পেলাম। তাহলে ধরি, অর্থাৎ আমরা ধরতে পারি যে x সমান 5কে ও y সমান 1কে। 1টা লিখবো না, কে লিখলে ওখানে যে 1 আছে সেটা বোঝাই। এবার আমরা বের করব এই মানটা। এখানে আছে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, এটা আছে। তো 3 লিখলাম, এখানে x এর মান বসাবো, 5 লিখলাম, এখানে y এর মান বসাবো। একই রকমভাবে নিচে 3 লিখেছি, এখানে x এর মান বসাবো, প্লাস 5 লিখেছি, এখানে y এর মান বসাবো। এখানে x এর মান, তাহলে x দেখো, x সমান 5কে ধরেছিলাম, তাহলে এটা 5কে, এটা 5কে, আর y সমান কে ধরেছিলাম, এটাকে। তাহলে আমরা পাচ্ছি 3 5,
আচ্ছা, এখানে 5 স্কোয়ার আছে, 5 5 25, 25 কে স্কোয়ার, তার সাথে 3 গুণ, তাহলে 3 25 75 কে স্কোয়ার মাইনাস এখানে কে হোল স্কোয়ার আছে, তাহলে কে স্কোয়ার তার সাথে 5, তাহলে 5 কে স্কোয়ার বাই 5 5 25, এখানে হবে 75 কে স্কোয়ার, এটা 5 কে স্কোয়ার, তাহলে 75 কে স্কোয়ার থেকে 5 কে স্কোয়ার যদি বিয়োগ করা হয় তাহলে এটা হবে 70 কে স্কোয়ার, আর 75 কে স্কোয়ারের সাথে 5 কে স্কোয়ার যোগ করলে হবে 80 কে স্কোয়ার। তাহলে কে স্কোয়ার কেটে দিলাম, 7 10 কে 70, 8 10 কে 80, তাহলে এটা হলো 7 8। তাহলে অতএব আমরা পেলাম 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 7/8। 5 দাগে আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি। এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিডি সমান 4 সেন্টিমিটার হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা করার জন্য আগে নিখুঁতভাবে ছবিটা আঁকতে হবে। তো এখানে আমি প্রথমে বৃত্তটা ছবি এঁকে নেব, তারপরে ত্রিভুজটা ছবি আঁকবো। তো এটা একটা বৃত্ত মনে করলাম, আর যে সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হচ্ছে মনে করলাম সেটা এই। এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিকে ব্যাস করে বৃত্ত এঁকেছি যেটা বিসি বাহুকে এই ডি বিন্দুতে ছেদ করেছে। এখন এ বিন্দুর সাথে ডি বিন্দু যুক্ত করে দিলাম। এখন এই বিডি এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বলা আছে, তাহলে সিডি এর দৈর্ঘ্য বের করতে হবে। তো দেখে নাও এখানে এ বি ডি, যেহেতু এ বি ডি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আর এই যে কোণটা আছে এ ডি বি, এই কোণটা কিন্তু একটা অর্ধবৃত্তস্থ কোণ, অতএব এই কোণটার মান 90 ডিগ্রি। তো আমি দেখতে পাচ্ছি যে এ বি সি ত্রিভুজের এই বাহু এবং এই বাহু পরপর সমান, এটা প্রশ্নের মধ্যে বলা আছে। আবার শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপরে একটা লম্ব টেনেছি, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এই বিন্দু থেকে বিসি এর উপরে এই যে লম্ব টেনেছি, তাহলে এই লম্বটা নিশ্চয়ই এই ভূমিকে 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ বিডি যত হবে সিডিও তত হবে। তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে যে এটা একটা 90 ডিগ্রি কোণ, আর এটা হলো বিসি এর উপরে লম্ব। আর আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির উপরে ভূমির উপরে যদি লম্ব টানা হয় সেই লম্বটি ভূমিকে 2 ভাগে ভাগ করে। বা আমরা অন্যভাবে দেখাতে পারি যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা দুটো সর্বসম, তাহলে এটা সমান এটা, সেভাবেও বলতে পারি। তো যাই হোক, প্রথমে এটা 90 ডিগ্রি বলে নিই। তো বলার জন্য আমরা লিখব কি, যে এ ডি বি একটা অর্ধবৃত্তস্থ কোণ এডিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, এটা সমান 90 ডিগ্রি। তাহলে এই সাইডে কোণটা এটাও 90 ডিগ্রি হবে, কারণ এটা একটা সরল কোণ, দুটো মিলে একটা সরল কোণ। তো অতএব কোণ এই কোণটার না এই কোণটার মান এডিসি এটা সমান 90 ডিগ্রি। তাহলে যদি এই দুটো ত্রিভুজ নিই, এ ডি বি আর এডিসি ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ এ ডি সি এর, আমরা কি করব, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। আর সর্বসম দেখালেই আমরা বলতে পারবো অনুরূপ বাহু বিডি সমান সিডি। তাহলে এটা যদি 4 সেমি হয়, এটাও 4 সেমি। তো এই দুটো ত্রিভুজ নিলাম, তাহলে এই দুটো ত্রিভুজের এডি সমান এডি, এটা সাধারণ বাহু, এরও বাহু ডান সাইডের ত্রিভুজের বাহু, অর্থাৎ এডি সমান এডি, লিখবো এটি সাধারণ বাহু।
সাধারণ বাহু, তারপরে এই কোণটা 90 ডিগ্রি দেখালাম এক্ষুনি, কোণ এডিবি সমান কোণ এটা এডিসি 90 ডিগ্রি করে দেখিয়েছি একটু আগে, তাহলে সমান 90 ডিগ্রি লিখতে পারি। আর এবি সমান এসি, এটা প্রশ্নে বলা ছিল, এবি সমান এসি, এটা আছে কল্পনা অনুসারে। তাহলে এই ত্রিভুজের দুটি বাহু এবং এই বাহু এবং এই বাহু, দুটি বাহু সমান এবং একটা কোণ 90 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ এ ডি বি সর্বসম ত্রিভুজ এ ডি সি, এটা সর্বসম। তাহলে অতএব আমরা বলতে পারি যে অনুরূপ বাহুগুলি সমান হবে, অর্থাৎ বিডি সমান সিডি সমান 4 সেন্টিমিটার। তাহলে এখানে ছিল কি, এখানে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছিল, তাহলে লিখব অতএব সিডি এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বা 4 সেমি। ছয় দাগে আছে এবিসি ত্রিভুজের এবি সমান 2a-1 সেমি, এসি সমান 2√2a সেন্টিমিটার এবং বিসি সমান 2a+1 সেন্টিমিটার হলে কোণ বিএসি এর মান কত হবে। তাহলে দেখো, যখন এরকম কোনো কন্ডিশনে তিনখানা বাহুর মাপ দেওয়া আছে এবং একটি কোণের মান বের করতে বলবে, তাহলে এক্ষেত্রে দুটো সম্ভাবনা হতে পারে। একটা হতে পারে বাহুগুলো হয় তিনটি দৈর্ঘ্যই সমান, আর তা না হলে বাহুগুলির মধ্যে এমন সম্পর্ক আছে যে সম্পর্ক অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ পিথাগোরাসের পিথাগোরাসের সূত্র অনুযায়ী বাহু তিনটির মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই কোণটির মান 90 ডিগ্রি হবে। আর যদি বাহু তিনটি সমান দৈর্ঘ্যের হয়ে যায়, তাহলে এই কোণটির মান 60 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু এ-1 2√2a এবং 2a+1 এই মাপের আছে। সুতরাং আমরা এই তিনটি বাহুর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আগে বের করতে হবে। কি সম্পর্ক আছে, সমান নাকি পিথাগোরাসের সূত্র অনুযায়ী সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে যে সম্পর্ক থাকে সেটা, তাহলে কোনটা আছে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজের এবি সমান 2a-1 সেমি, তারপরে আছে এসি সমান 2√2a সেমি, আর বিসি সমান 2a+1 সেন্টিমিটার, এটা আছে। আর এখানে কোণ এই কোণের মান বের করতে হবে। তো মনে করলাম আমরা সমকোণী হিসেবে আঁকছি, তো দেখবো সমকোণী ত্রিভুজের বাহুগুলির মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক আছে কিনা। তাহলে এটা এবিসি, যেখানে দেখো এবি 2a-1, তারপরে এসি আছে 2√2a, আর এটা আছে 2a+1, অর্থাৎ এটা অতিভুজ। তাহলে এই দুটো বাহুর বর্গের যোগফল এই বাহুটার সাথে সমান হয় কিনা দেখা যাক। তাহলে এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান, এখানে এসি ফর 2√2a তার হোল স্কোয়ার, আচ্ছা এবি আছে 2a-1 তার হোল স্কোয়ার। তো যদি সাজিয়ে লিখি, এটা আগে লিখব 2a-1 তার হোল স্কোয়ার, পরে এটা লিখব প্লাস, যেহেতু এর আগেও প্লাস, আগে পরে লিখলে কোনো অসুবিধা হবে না বা ব্যালেন্স থাকবে, অর্থাৎ অঙ্কের নিয়মে ভুল হবে না। তো এখানে দেখো 2 দুগুণ 4, আর √2a এর স্কোয়ার করলে এটা হচ্ছে 2 দুগুণ, না এটা হচ্ছে 2a আর এখানে 2 দুগুণ 4, তাহলে 8 8 তাহলে এটা 8 হলো। এখন আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তা আছে,
আর একটা এরকম টাইপের একটা সূত্র আছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে দেখবো যে এই সূত্রের মধ্য করে একে সাজানো যায় কিনা, কারণ আমরা এখানে পৌঁছাতে চাইছি, মাইনাস আছে প্লাসে পৌঁছাতে চাইছি। তো এই মাইনাস থেকে প্লাসে আসতে গেলে আমাদের এই সূত্রটা জানতে হবে। তাহলে এই সূত্রের আকারে এই রাশিমালাটিকে লেখার চেষ্টা করি। তাহলে এখানে হচ্ছে 2a মাইনাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা যেন সেই a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, 4, এখানে a ফর 2a, b ফর 1। তো এবার 8a মিলছে কিনা দেখা যাক। 2 1 কে 2, 4 2 কোনো 8, 8a। তাহলে এটা আর এটা সেম। আবার এই লাইনটা দেখো, জাস্ট এই সূত্রের আকারে লিখেছি। তো আমরা এখানে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, যেখানে a সমান 2a এবং প্লাস b ফর 1 এর হোল স্কোয়ার লিখতে পারি। তো কি পেলাম দেখো, 2a প্লাস 1 পেলাম। 2a প্লাস 1 অ্যাকচুয়ালি বিসি বাহুকে বোঝাচ্ছে। তাহলে 2a প্লাস 1 এর জায়গাতে আমরা লিখতে পারবো বিসি তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা বিসি স্কোয়ার। তাহলে কি পেলাম, এটা সমান এটা পেলাম। তো আমি লিখবো কি এখানে, অতএব বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এটা পেলাম। তাহলে আমরা যেন পেলাম যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা যেন পেলাম। তাহলে অতিভুজ হলো এখানে, আচ্ছা, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে এই যে বিসি, ছবিতে দেখালে এটা অতিভুজ, আর এর বিপরীত কোণ এ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এর বিপরীত কোণ সমান বিএসি, এই কোণটা এর বিপরীত কোণ, এটা সমান 90 ডিগ্রি, যেহেতু সমকোণী ত্রিভুজ সেই জন্য। তো প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল কোণ বিএসি এর মান কত। অতএব কোণ বিএসি এর মান সমান 90 ডিগ্রি। সাত দাগে আছে, ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সিবি একটি সামান্তরিক, এ ও সি কোণ এর মান কত হবে। তো এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, ও কেন্দ্রীয় বৃত্ত। এবার এই বৃত্তের উপরে তিনটি বিন্দু আছে, এ বি এবং সি, এমনভাবে অবস্থিত যেন এ, এটা এ বিন্দু, এ ও সিবি, এ ও সিবি এখানে একটা, আর মোটামুটি এখানে একটা, দেখি কেমন আসছে। আচ্ছা, মোটামুটি এরকম এ বি সি, এরকম দেখতে। তাহলে এ ও সিবি এটা একটা সামান্তরিক। এখন কোন এ ও সি এর মান বের করতে হবে, এ ও সি এই কোনটার মান বের করতে হবে। তাহলে এখানে পি দিলাম। তাহলে দেখো এ পি সি এই বৃত্তচাপ যদি ধরি আমরা, এই বৃত্তচাপ এর উপরে আছে এটা পরিধিস্থ কোণ, আর এই প্রবৃদ্ধ কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এ পি সি বৃত্তচাপের উপরে
বৃত্তচাপের উপর এ বি সি বৃত্তস্থ কোণ, কোণ এ বি সি এটা বৃত্তস্থ কোণ, বা আমরা বলতে পারি পরিধিস্থ কোণ, ও কোণ বলবো না, এখানে প্রবৃদ্ধ কোণ বলি, এটা এ ও সি, প্রবৃদ্ধ কোণ এ ও সি, এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে বলতে পারি অতএব আমরা জানি যে কি, যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তো কোণ এ ও সি, এটা অবশ্য প্রবৃদ্ধ কথাটা লিখব, প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 2 ইন্টু কোণ এবিসি। আচ্ছা, যদি এই সাইডটা দেখি, এই সাইডটা কত হবে, এই পিছন থেকে টোটালটা 360 ডিগ্রি, 360 থেকে এই প্রবৃদ্ধ কোণটা বিয়োগ করলে আমরা এই কোণটা পাবো, এ ও সি কোণ। তাহলে কোণ এ ও সি সমান 360 ডিগ্রি মোট, তার থেকে প্রবৃদ্ধ কোণটা বিয়োগ করলে প্রবৃদ্ধ কোণ এ ও সি পেলাম। আবার জানি এ ও সিবি একটা সামান্তরিক, তাহলে বিপরীত কোণগুলি পরস্পর সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ পরস্পর সমান, তাহলে সেটাই লিখবো। আবার এ ও সিবি সামান্তরিক, অতএব কোণ এ ও সি সমান কোণ এ বি সি। এটা কিন্তু প্রবৃদ্ধ নয়, এটা এই সামনের কোণটা। তাহলে কোণ এ ও সি যেটা আছে, কোণ এ ও সির জায়গাতে আমরা এটা লিখতে পারি যে অতএব 360 ডিগ্রি মাইনাস প্রবৃদ্ধ কোণ এ ও সি, এর পরিবর্তে লিখলাম সমান এ বি সি। দেখো এবিসি কোণটা এটা আছে, তো এখানে আমি লিখব যে এখান থেকে লিখব বা কোণ এবিসি সমান এই কোণটা বাই 2, তাহলে সমান প্রবৃদ্ধ কোণ এওসি বাই 2। তাহলে এখানে এবিসি ছিল, এবিসি জায়গাতে এটা লিখব যে প্রবৃদ্ধ কোণ এওসি বাই 2। এখন যদি বজ্রগুণ করি, এর নিচে 1 ধরে 1 দিয়ে এই একে গুণ, তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি গুণ করলাম এর সাথে এর গুণ সমান 2 এবং 360, এটা হলো 720 ডিগ্রি মাইনাস 2 ইন্টু প্রবৃদ্ধ কোণ এওসি, বা তাহলে এই প্রবৃদ্ধ কোণটাকে বাঁদিকে নিয়ে আসি, প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস 2 ইন্টু প্রবৃদ্ধ কোণ এওসি এটা সমান 720 ডিগ্রি, বা এখানে দুটো আর এখানে একটা, 3 ইন্টু প্রবৃদ্ধ কোণ এওসি সমান 720 ডিগ্রি। তাহলে অতএব প্রবৃদ্ধ কোণ এওসি এটা সমান 720 ডিগ্রি বাই 3, 3 24 72, অর্থাৎ 240 ডিগ্রি। আমি পেলাম কি, আমি এই কোণটা পেলাম 240 ডিগ্রি। আবার আমরা জানি যে সামান্তরিকের পাশাপাশি কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। আচ্ছা, তাহলে এই কোণটা বের করার দরকার, এওসি সমান, অতএব কোণ এওসি সমান ছিল 360 ডিগ্রি মাইনাস প্রবৃদ্ধ কোণটা, 360 মাইনাস 240 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে এখানে আমাকে বের করতে হবে
এ ও সি কোনটা, অর্থাৎ এই যে এ ও সি। আচ্ছা, এই কোনটার মান তো বেরিয়ে গেল। এ ও সি কোণ সমান এই যে 120 ডিগ্রি পেয়েছি। আচ্ছা, 8 দাগে আছে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক ও উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত? তাহলে কি লেখা আছে যে দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান, তাহলে শঙ্কুর ক্ষেত্রে পাই আর এল হবে, আর যেটা অর্ধগোলকের মতো অংশ আছে তার ক্ষেত্রে হবে 2 পাই আর স্কোয়ার। আর যদি আমরা ছবিটা আঁকার চেষ্টা করি, ছবিটা যেহেতু শঙ্কু এবং অর্ধগোলক একে অপরের সাথে জুড়ে আছে উভয়ের ভূমি, সেহেতু উভয়ের ব্যাসার্ধ সমান হবে। এটা 4/8। তাহলে এখানে একটা প্রথমে অর্ধগোলক আঁকছি। তাহলে এখানে আছে কি, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক, এটা অর্ধগোলক অংশ হলো, আর এখানে উপরের অংশ শঙ্কু আকৃতি। তাহলে মনে করলাম এটা শঙ্কু আকৃতি অংশ। এখান থেকে এটা তার ব্যাসার্ধ, এটা অর্ধগোলকের ব্যাসার্ধ, আবার শঙ্কুরও ব্যাসার্ধ। এটা হলো শঙ্কুর উচ্চতা। তাহলে আমাকে এই উচ্চতা এইচ এবং এই ব্যাসার্ধ আর এর অনুপাত বের করতে হবে। তো এখানে লিখবো কি, আচ্ছা এখানে লেখা আছে যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত। তাহলে আমি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ধরে নেব, মনে করি অর্ধগোলক ও শঙ্কুর ব্যাসার্ধ আর একক ও উচ্চতা এইচ একক। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। আচ্ছা, যেখানে এল সমান তির্যক উচ্চতা। তাহলে এটা শঙ্কুর পাশের তলের ক্ষেত্রফল হলো, আর অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর স্কোয়ার। তাহলে এটা সমান বলা আছে, তাহলে লিখব প্রশ্ন অনুসারে পাই আর এল সমান 2 পাই আর স্কোয়ার। এখান থেকে এল সমান 2 পাই আর স্কোয়ার বাই পাই আর, পাই কেটে দিলাম, আর স্কোয়ার থেকে একটা আর, এবং এখান থেকে আর কেটে দিলাম, তাহলে এটা হলো 2r। তাহলে এল সমান হলো 2r। এখন আমাকে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। তো উভয় পক্ষকে বর্গ করে দিই। এল স্কোয়ার সমান 2 দুগুণে 4, অর্থাৎ 4r স্কোয়ার। আমরা জানি যে শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ একটা সমকোণী ত্রিভুজ গঠন করে, যেখানে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে এল স্কোয়ারের জায়গাতে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 4r স্কোয়ার, বা
এখানে হচ্ছে এইচ স্কোয়ার সমান 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বা এইচ স্কোয়ার সমান 3r স্কোয়ার। এখানে আমাকে আনতে হবে আর বাই এইচ, তাহলে আর এর নিচে এইচ আসবে, তো এদিকে এইচ স্কোয়ার আছে, তাকে এইচ স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, এদিকে 3r স্কোয়ার আছে, আর বাই এইচ আনতে গেলে থ্রি এইচ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানেও তাই করলাম। তো 3 3 কেটে যাচ্ছে, এদিক দিয়ে এইচ এইচ কেটে যাচ্ছে, তাহলে বা 1/3 সমান আর বাই এইচ, দুটো স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার দিলাম, বা আর বাই এইচ সমান 1/√3। তো আমাকে বের করতে হবে আর ইজ টু এইচ, অতএব আর ইজ টু এইচ ইজ ইকুয়াল টু 1/√3। অতএব শঙ্কুর তাহলে শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত সমান 1/√3। এখানে 9 দাগে আছে একটি ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যায় তার ব্যাসার্ধ 2√3 সেমি হলে ঘনকটির আয়তন কত? তাহলে ছবিটা অনেকটা এরকম হবে। যদি ঘনকের মাঝ বরাবর কেটে দিই এবং তার মধ্যে গোলকটা আছে, তাহলে দেখতে অনেকটা এরকম লাগবে। এখান থেকে পর্যন্ত ব্যাসার্ধ, আর এখান থেকে পর্যন্ত ঘনকের বাহুর দৈর্ঘ্য 2r। তাহলে কি হলো? তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যত হবে, গোলকের ব্যাসার্ধ তার হাফ হবে। তো এখানে ধরে নেব, যেমন এখানে বলা আছে, তার আগে এখানে বলা আছে যে একটি ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যায় তার ব্যাসার্ধ 2√3 সেমি হলে ঘনকটির আয়তন কত? ঘনকের আয়তন বের করতে হবে, অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ঘনকের বাহু সমান গোলকের ব্যাসার্ধ। তাহলে ঘনকের বাহু সমান গোলকের ব্যাস। তো এখানে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে সমান 2 ইন্টু ব্যাসার্ধ সমান 2 ইন্টু এখানে ব্যাসার্ধ আছে 2√3 সেমি, এটা কিন্তু ঘনকের বাহুর দৈর্ঘ্য পাচ্ছি, সমান 4√3 সেমি। অতএব ঘনকের আয়তন সমান বাহু কিউব ঘন সেমি বা সেমি কিউব লিখতে পারি। তাহলে 4-এর কিউব হলো 64 এবং 3 কিউব 3√3 সেমি কিউব। 3 4 12, 2 হাতে 1, 3 6 18 আর 19, 192√3 ঘন সেন্টিমিটার। অতএব ঘনকের আয়তন (192√3 সেমি কিউব বা ঘন সেমি। 10 থেকে আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান কত? tan 4 থিটা ইন্টু tan 6 থিটা, এটা সমান 1 আছে, তাহলে লিখতে পারি tan 4 থিটা সমান
1/10 6 থিটা, তাহলে সমান কট 6 থিটা লিখতে পারি 1 আছে বলে। কটকে আমরা যদি 10 করতে চাই এই কোণ পাল্টে ফেলতে হবে, তাহলে 10 করলে এই কোণের জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা লিখতে হবে। তাহলে দুই পক্ষকে তুলনা করলে পাই 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। থিটাগুলোকে বাদিকে আনলে 4 থিটা প্লাস 6 থিটা সমান 90 ডিগ্রি, বা 10 থিটা সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 10, আর এটা ইজ 9 ডিগ্রি। তাহলে থিটা এর মান 9 ডিগ্রি। আচ্ছা, এরপরে আছে আর কস থিটা সমান 2√3, আর সাইন থিটা সমান 2 হলে, আচ্ছা 2 এবং 0 ডিগ্রি ইজ লেস দ্যান থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি হলে, তাহলে আর ও থিটা উভয়ের মান নির্ণয় করো। তাহলে আছে আর সমান আর কস থিটা সমান 2√3, তারপরে আর সাইন থিটা সমান 2, আর সমান কত এবং থিটা সমান কত। তাহলে প্রথমে এটাকে এটা দিয়ে ভাগ করলে আর আর কেটে যাবে, তাহলে সাইন থিটা মানে আর সাইন থিটা বাই আর কস থিটা, তাহলে আর সাইন থিটা এটা 2 আর আর কস থিটা 2√3, আর আর কেটে দিলাম, তাহলে বলতে পারি সাইন থিটা বাই কস থিটা অর্থাৎ টেন থিটা সমান 2 কেটে দিলে 1/√3, আর আমরা জানি টেন 30 ডিগ্রিতে 1/√3 হয়, তাহলে পেলাম থিটা সমান 30 ডিগ্রি। এরপরে আমি চাইছি আর এর মান বের করতে। আর এর মান বের করার জন্য দুই দিকে বর্গ করে যোগ করব, অর্থাৎ আর কস থিটা আছে আর এখানে আছে আর সাইন থিটা, এর স্কোয়ার করলাম এর স্কোয়ার করলাম যোগ করলাম, তাহলে আর সাইন থিটা এটা 2 এর স্কোয়ার, আর কস থিটা এটা 2√3 তার হোল স্কোয়ার, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান 2 2 4, এটা 2 2 4 আর √3 স্কোয়ার করলে 3 3 4 12, আর স্কোয়ার কমন নিলাম, কমনই থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তো এটা সমান 16, বা আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 আমরা জানি, সমান 16, বা আর স্কোয়ার সমান 16 বা আর সমান √16, অর্থাৎ এটা হলো 4। তাহলে পেলাম অতএব আর সমান 4 ও থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। বারো দিকে আছে যদি ইউআই সমান xi মাইনাস 25/10 সামেশন অফ ইউআই সমান 20 এবং সামেশন অফ এফআই সমান 100 হয়, তাহলে এক্স বারের মান নির্ণয় করো। এটা সামেশন অফ এফআই ইউআই সমান 20, 2/12। তো এখানে আছে ইউআই সমান xi মাইনাস 25 বাই এটা আমরা জানি যে ইউআই সমান হয় xi মাইনাস এ বাই এইচ, অর্থাৎ এর সাথে তুলনা করলে পাই এই যে এ সমান 25 ও এইচ সমান 10, এটা পাই। অতএব গড় মানে এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই এইচ ইন্টু, না এখানে এইচ ইন্টু সামেশন অফ
এফআই। তো এর মান এ ইজ 25 প্লাস সামেশন অফ এফআই ইউআই, এটা 20 দেওয়া আছে, 20 সামেশন অফ এফআই সমান দেওয়া আছে 100 ইন্টু এইচ ফর 10, তাহলে এটা হচ্ছে 25 প্লাস 2 সমান 27, অতএব এক্স বার ইজ ইকুয়াল টু 27। এক্স বার অ্যাকচুয়ালি গড় মান সমান এটা 27। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।